সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গতিপথ পাল্টে নগর ভবন থেকে কাকরাইল মোড়ে গড়ালো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবি। জনতার মেয়রকে বঞ্চিত করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। আদালতের রায় ও ইসির গেজেটের পরও শপথ অনুষ্ঠান আয়োজন না করায় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করেন তারা। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলন নগর ভবন ছেড়ে এখন রাজধানীর মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ঢাকাবাসীর ব্যানারে হাজার হাজার নেতাকর্মীর মিছিল, স্লোগান। দাবি একটাই, প্রিয় নেতা ইশরাককে মেয়র পদে বসাতে চাই। রায় যেটাই হোক, আমার দাবি হচ্ছে যে মেয়র ইশরাককে সিটি কর্পোরেশনে বসাতে হবে, শপথ করাতে হবে। যদি আদালত জনগণের রায়কে প্রাধান্য না দেয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের একটাই মেসেজ যে ব্যারিস্টার ইশরাককে তার পূর্ণ পদে বহাল করবে। বুধবার সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় জড়ো হন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা। হাতে ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখরিত পুরো এলাকা। পরে হেয়ার রোডের অংশে পুলিশের ব্যারিকেডের সামনে বসে অবস্থান নেন তারা। পাশাপাশি চলে দাবির পক্ষে বিভিন্ন স্লোগান। লাগাতার আন্দোলন করার পরও কোনো সিদ্ধান্ত না আসায় যমুনার কাছাকাছি আসতে হয়েছে বলেও জানান আন্দোলনকারীরা। তারা সরকার, তারাই আবার দল গঠন করছে, সবই ওরাই। আর এই নাটকবাজি এখন জনগণ, আমজনতা বুঝে ফেলেছে। তাদের আধিপত্য বিস্তার করার জন্য এই ঢাকার মেয়রকে নিয়ে যে তালবাহানা করছে, তালবাহানা আমরা মানি না। ওনারা কি কারণে এটা লেন্দি করতেছে বা ইয়ে করতেছে, আবার কিছু কিছু মানুষ দিয়ে এটাকে আবার আইনের কাছে নিচ্ছে, ঠিক আছে। তারপরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ফসল ঘরে না নিয়ে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ নেয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে এ ঘোষণা দেন তিনি। বলেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদ করার জন্যই আন্দোলন চলছে। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হচ্ছে। বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তাই কিনা? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। এরা কিভাবে সংশোধন করবে, কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে, সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদেরই আমরা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছে। দর্শক, রাজধানীর কাকরাইল এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি আরিফের সঙ্গে। আরিফ, ইশরাকের সমর্থকদের বিক্ষোভের কি অবস্থা এখন? কাকরাইল এলাকায় কি পরিস্থিতি দেখছেন? এই মুহূর্তে কাকরাইল এলাকা রয়েছে, আর এখানে হচ্ছে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে হচ্ছে বিএনপি এবং বিএনপি যে অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে শপথ পড়ানোর দাবিতে হচ্ছে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং হচ্ছে দেশাত্মবোধক গান গেয়ে যাচ্ছেন। এখানে আন্দোলন করার জন্য যা যা দরকার বা শপথ পড়ানোর জন্য তাদের যে দাবি আদায়ের যে লক্ষ্য, সেই দাবি আদায়ের লক্ষ্যে হচ্ছে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাজার হাজার নেতাকর্মী হচ্ছে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন। আর এই
অবস্থানের কারণে হচ্ছে আশেপাশে যেই যান চলাচল রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে, আর অন্যদিকে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আর প্রায় কিছুক্ষণ আগে হচ্ছে ইশাক গণমাধ্যমে কথা বলেছেন, ইশাক হোসেন গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তার যে লক্ষ্য, যে মেয়র হওয়ার লক্ষ্য, তিনি বলছেন যে মেয়র হওয়াই, যে মেয়র শপথ নেয় যে তার মূল লক্ষ্য না, কিন্তু তিনি চাচ্ছেন যে বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে যেন সবাই ঐক্যবদ্ধ থাকে, তেমনটাই কিন্তু তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, এমনটাও কিন্তু তিনি দাবি জানিয়েছেন। সেই সাথে হচ্ছে তিনি দুজন উপদেষ্টার হচ্ছে পদত্যাগ দাবি করেছেন তিনি তার বক্তব্যে। সেই সাথে তিনি নেতাকর্মীদের বলছেন যে যতক্ষণ পর্যন্ত ফসল ঘরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। আপনারা জানেন যে ইশাকের শপথ, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশাকের শপথ না করানোর জন্য একটি রিট করা হয়। সেই রিটের শুনানি হচ্ছে কাল হবে। সেই রুটির শুনানি যতক্ষণ পর্যন্ত না হবে, যতক্ষণ পর্যন্ত পক্ষে না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন ইশাক হোসেন। সেই সাথে আমরা দেখছি যে এখানকার যে নেতাকর্মীদের যে উপস্থিতি, নেতাকর্মীদের মাঝে যে দাবি আদায়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে তারা এখানে অবস্থান গ্রহণ করবেন। সেই সাথে হচ্ছে তারা বলছেন যে নেতাকর্মীরা যে উপস্থিত রয়েছে তারা সারা রাত এখানে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেছেন। অনুযায়ী হচ্ছে এখানে তারা অবস্থান গ্রহণ করবেন। সেই সাথে ইশাক হোসেনও এখানে বসে পড়েছেন। আমরা দেখি যে প্রায় 3 ঘন্টা যাবত হচ্ছে ইশাক হোসেন এখানে অবস্থান সারা রাত এখানে থাকবেন যতক্ষণ তাদের দাবি আদায় না হয়। সেই সাথে ইশাক হোসেন আরেকটি বিষয় বলছেন, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে হচ্ছে জাতীয় নির্বাচন দাবি জানিয়েছেন। এই ছিল কাকরাইল থেকে আমার কাছে আরিফ, আপনাকে ধন্যবাদ। ইসিআর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এমন অভিযোগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন দাবি করেছে এনসিপি। দলটির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন এখন বিএনপির হয়ে কাজ করছে। বুধবার ইসির সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। তবে কমিশন বলছে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে ইসি। নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ব্যারিকেড ভেঙে ফেলল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রবেশের চেষ্টা করে তারা। এর আগে সকাল 11:30টার দিকে কমিশন ভবনের সামনে জড়ো হন দলটির সদস্যরা। তাদের দাবি নির্বাচন কমিশন পুনর্গঠন ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। এনসিপি নেতারা বলেন, নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে, তারা পক্ষপাত দুষ্ট। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপির পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। এনসিপি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এ দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। আপনারা বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। তবে নির্বাচন কমিশনের সামনে এনসিপির এই বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ ইসি মোহাম্মদ সানাউল্লাহ। রাজনৈতিক বক্তব্যের আমি কোনো মন্তব্য করতে চাই না। সরকারি সিদ্ধান্ত নির্বাচন আগে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান। ভবনের সামনে যখন বিক্ষোভ চলে, ইসির সদস্যরা তখন কমিশনের পঞ্চম সভা করছেন। এই সভায় ডিসিএসপিদের নিয়ে 2024-এর নির্বাচনের আগে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালায় করা কমিটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দুপুর 2টার পর এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করা হয়। এনসিপি জানায়, দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে হঠাৎ করে ইসির সামনে আন্দোলন গভীর ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশন ঠিক একটি নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি। কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি? স্থানীয় সরকার নির্বাচন।
দেশের ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকানো না গেলে সংস্কার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এক্ষেত্রে নির্বাচনের পথে হাঁটাকেই টেকসই সমাধান হিসেবে দেখছেন তারা। বলছেন, আইনের শাসন শক্তভাবে না থাকলে রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়তে পারে। শাহ আলী জয়ের রিপোর্ট। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন বন্দোবস্তের আওতায় দেশের রাজনৈতিক ব্যবস্থার বিরাট পরিবর্তন আনার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় প্রায় ডজনখানেক কমিশন। তবে গত 9 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ এতটুকু কমেনি। অনেকেই প্রশ্ন তুলেছেন, তা সামাল দিতে কি উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতির ব্যাপকতা অনুধাবন করে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে বিশ্লেষকরা মনে করছেন, এ নিয়ে সমন্বয় আরও বাড়াতে হবে। সেনাপ্রধান একটা বলবেন, আইজি একটা বলবেন, হোম মিনিস্টার একটা বলবেন, আমি জানি না। এই কথা করলে তো হয় না রে ভাই। যার তার বিরুদ্ধে মামলা দেওয়া, যে অস্ত্রগুলো লুট হয়েছে থানা থেকে, এই বিষয়টি আমাদের কাছে এখনো পরিষ্কার না। এটা কি জঙ্গিদের হাতে গেল না কার হাতে গেল, এই জিনিসগুলো তো আমাদের ভাবায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে থাকলে কাঙ্ক্ষিত সংস্কার প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়েও শঙ্কার কথা জানান তারা। আপনি কম খান, অসুবিধা নাই, কম খান, কম পড়েন, কিন্তু আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না থাকে, তখন সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি মানুষের হতাশা বাড়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটার বিকল্প দেখছেন না বিশ্লেষকেরা। সেক্ষেত্রে নির্বাচনই হতে পারে টেকসই সমাধান, এমন মত তাঁদের। কোনো অবস্থাতেই নির্বাচনটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন সময় পার হবে, নির্বাচন হবে, নির্বাচনে যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতা দখল করবে। ক্ষমতা হস্তান্তরের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাতে যদি আমরা একমত হইতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ধরনের অ্যাচিভমেন্ট হবে বলে আমি মনে করি। হ্যাঁ, আবার তারও দেই না সরকার ইচ্ছা ইচ্ছা তাই করলো। তারা সরকারকে মনে রাখতে হবে, সে ইন্টারিম গভর্নমেন্ট, সে অনির্দিষ্টকালের জন্য আসে নাই। বিশ্লেষকরা মনে করছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো বাহিনীর মধ্যে মনোবলের যে ঘাটতি দেখা দিয়েছে তা কমিয়ে ফেলতে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে কোনো পক্ষের সঙ্গে আলোচনা হয়নি এবং এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়নি সরকার। এমনটা জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, এই ইস্যুতে সরকার সেনাবাহিনীর মত একই। আজকে আমাকে রাখাইনে জাতিসংঘের মানবিক সহায়তা পাঠানোর করিডোর দেওয়া নিয়ে চলছে নানা বিতর্ক। পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের জেরে উত্তপ্ত হয় রাজনীতি। প্রায় 1 মাস পর এই বিষয়ে অবস্থান স্পষ্ট করল সরকার। বুধবার ব্রিফিং করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন, করিডোর দেওয়ার বিষয়ে কারোর সাথেই কোনো ধরনের কথা হয়নি। তবে বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল তৈরির জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশ বিবেচনা করছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সাথেও আলাপ চালাচ্ছে সরকার বলেও জানান তিনি। মায়ানমার জান্তা প্রধানের স্পেশাল এনভয়, তার সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক, এবং তাতে তারা প্রথমবারের মতো ইঙ্গিত করেন যে এই 8 লক্ষ রোহিঙ্গাদের মধ্যে 2.5 লক্ষের ভেরিফিকেশনের কাজ তারা সম্পন্ন করেছেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির এক ব্রিফিংয়ে ডক্টর খলিলুর রহমান কথা বলেন বিদেশি নাগরিকত্বর প্রসঙ্গেও। জানান, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই তার কাছে। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে যে বাংলাদেশি একজন নাগরিক হিসাবে।
আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুদিন ধরে লেখালেখি করা হচ্ছিল যে খলিলুর রহমান মার্কিন নাগরিক। দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা সে প্রশ্ন তোলা হয়। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। অপসারণ নয়, আগামী 2-1 দিনের মধ্যেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়বেন জসিমউদ্দিন, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে হবে। ভারতের সঙ্গে চুক্তির বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত কোনো চুক্তি বাতিল করা হয়নি। স্থল বাণিজ্যে বিধিনিষেধ আরোপের বিষয়ে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকে এখান থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সরে যেতে দিচ্ছি। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। উনি আগামী 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে সংস্থাটির সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে বৈঠক নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার আগারগাঁওয়ে এনবিআর ভবনে অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এনবিআর-এর অচল অবস্থা নিরসনে সচিবালয়ে বৈঠক শেষে সংস্থাটির কর্মকর্তাদের আন্দোলন নিয়ে মঙ্গলবার এমনই মন্তব্য অর্থ উপদেষ্টার। এই মন্তব্যের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকারীদের মধ্যে। বুধবার অবস্থান কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করেন তারা। রাজস্ব সংস্কার পরামর্শ কমিটির সদস্যগণ স্পষ্টভাবে বলেন যে তাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে যেভাবে সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে তা জারিকৃত অধ্যাদেশে প্রতিফলিত হয়নি। আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ, টেকসই ও কার্যকরভাবে সংস্কার করা হোক। আন্দোলনকারীদের পূর্বের 3 দাবির সাথে নতুন করে যোগ হয়েছে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণের দাবিও। পাশাপাশি প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি অসহযোগ সহ ঘোষিত হয়েছে 3 দিনের কর্মসূচি। আজ 21শে মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি 24শে মে এবং 25শে মে এই 2 দিন কাস্টমস হাউস ও অ্যাসিস্ট্যান্স স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। গেল 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি আলাদা বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান 2 ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। প্রায় 2 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের নির্দোষ দাবি করেন অভিযুক্তরা। তবে দুদক বলছে দুর্নীতির তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অবশেষে দুদকের ডাকে সাড়া দিলেন স্বাস্থ্য উপদেষ্টার বর্তমান ও সাবেক 2 পিও ডাক্তার মাহমুদুল হাসান এবং তুহিন ফারাবী। অভিযোগ, চাকরিতে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেন তারা। যদিও দুদকের জিজ্ঞাসাবাদে সব অভিযোগই অস্বীকার করেন দুজন। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম এড়িয়ে যান তুহিন ফারাবী। তবে মাহমুদুল জানান, ব্যক্তিগত কারণে উপদেষ্টার পিও পদ থেকে পদত্যাগ করবেন তিনি।
ডাক্তারদের বদলি পোস্টিং, যে আর্থিক লেনদেনের যে বিষয়গুলো, এগুলো আসলে নিউজে লেখা হয়েছে আমার ব্যাপারে, যেটা আমি অস্বীকার করছি। তো নিজের কিছু পার্সোনাল বিষয় রয়েছে, স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়। এদিন দুদকের তলবে হাজির নবগঠিত এনসিপির বহুল আলোচিত নেতা সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে এনসিটিভিতে কাগজ সরবরাহে কোটি টাকার কমিশন, ডিসি নিয়োগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির বাণিজ্যে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। কেউ 64 জেলার ডিসি নিয়োগ করছে, মহাশক্তিশালী কাউকে হতে হবে না। এগুলো আসলে ভিত্তিহীন সংবাদ। আমি আশাবাদী দুদক এখানে সঠিকভাবে তদন্ত করবে এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ এই ভিত্তিহীন অভিযোগ থেকে আমার দায় মুক্তি হবে। দুদক বলছে তাদের হাতে থাকা নথিপত্র ও অভিযুক্তদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবে সংস্থাটি। তাদের আত্মপক্ষ সমর্থনের পক্ষে যা বলার ওনাদের বক্তব্য ওনারা পেশ করেছেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেই অভিযোগের বিষয়গুলো তথ্যপাত্র বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত স্থানীয় সরকার উপদেষ্টার আরেক সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকেও বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস এর ঢাকা অফিস উদ্বোধন করলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বুধবার ঢাকার পল্লবীতে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস এর ঢাকা অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাভ শেয়ার বিডির সাধারণ সম্পাদক ফজলি ইলাহি ভূঁইয়া, দেওয়ান মহিউদ্দিন বিপ্লব, জাহাঙ্গীর আলম বাবু, সাংবাদিক আতাউর রহমান কাবুল, আবুল কাশেম, কামরুল আলম, শেখ আরশাদ ইমাম, নাজবুল হোসেন, শাহিন চিশতি, এম এ মাসুদ সহ অনেকে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের সামরিক অভিযানের জেরে দেশটির সাথে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। দেশটির রাষ্ট্রদূতকেও তলব করেছে ব্রিটিশ প্রশাসন। মঙ্গলবার দুদেশের মধ্যে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা হওয়ার কথা ছিল, যা স্থগিত করার কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেন, গাজায় ত্রাণ ঢুকতে না দেয়া সমর্থনযোগ্য নয়। লন্ডনের এমন অবস্থান ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে 11 সপ্তাহের অবরোধে গাজায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। সেখানে হাজারো শিশু ক্ষুধায় মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।